নমস্কার, শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ গোধূলি বেলা। লিখেছেন ফাল্গুনী মুখোপাধ্যায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক আজকের গল্প গোধূলি বেলা। ওকে বাড়ি ঢুকতে দিও না, কথাটা বলতে বলতে সবেগে বাড়ি ঢুকলেন সুভাষবাবু। ব্যাপার কি কেউ তখনও বোঝেনি। স্ত্রী সরমা বলল, কি ব্যাপার, কার কথা বলছো? কে বাড়ি ঢুকবে না? ওই শুয়ার, তোমার ওই ছোট খোকনটি, ওই 20 বছরের বাচ্চা। হলো কি তাই বলো? ফেল হয়েছে তো আবার? আরে ফেল তো হবেই জানা কথা, হয়েছে আরো সাংঘাতিক। বড় ছেলে ও বড় বৌমাও এসে দাঁড়ালো। মেজ বউ ছিল রান্নাঘরে, খুকিটা পড়া বন্ধ করে উৎকর্ণ হলো। কিন্তু সুভাষ বন্দ্যোপাধ্যায় আর কিছু না বলে তেল মাখতে বসলেন। বেলা হয়েছে, অফিসে যেতে হবে, কাজও বেশি। সুভাষবাবু রাশভারী লোক, মার্চেন্ট অফিসে বড় চাকরি করেন, মাইনে 1000, উপরিও আছে। 3 ছেলে 2 মেয়ে। বড় ছেলেকে নিজের অফিসেই ঢুকিয়েছেন, মেজ অন্যত্র একটা কাজ জোগাড় করেছে। বাকি ছোট সতীশ, বিয়ে পরীক্ষা দিয়েছে, ফল এখনো বেরোয়নি। বয়স 20 পার হলো। সুভাষবাবুর কথাগুলি তারই সম্বন্ধে, কিন্তু হয়েছে কি তা তো বোঝা গেল না। তবে সতীশ যে ফেল হবে তাতে কোনো সন্দেহ নেই, কারণ এ পর্যন্ত সে ফেল কবারই হয়েছে। হবে না কেন? পড়ার চেয়ে তার খেলার নেশা অনেক বেশি, আর বেশি নেশা আড্ডায়, তাই সে ফেল হবে এ তো জানা কথা। ফেল হোক, ছেলে ফেল হলে বাড়ি ঢুকতে দেবে না, এ কেমন কথা? হয়তো আরও কারণ আছে। সুভাষবাবুর 3 ছেলের নাম যথাক্রমে নীতিশ, সতীশ ও জ্যোতিষ। 2 মেয়ের নাম সুলতা আর বনলতা। সুলতার বিয়ে হয়ে গেছে, থাকে স্বামীর কাছে, কানপুরে রেলের চাকরি। বনলতা পড়ে, স্কুল ফাইনাল দেবে এবছর। সতীশ ছেলেদের মধ্যে ছোট, ওর দাদাদের বিয়ে হয়েছে, ছোট মেয়ে আর ছোট ছেলের বিয়ে বাকি। যথাকালে দিতে হবে, চিন্তার কোনো কারণ নেই। সুভাষবাবু ধনী না হলেও সচ্ছল অবস্থার লোক। বর্তমানে 2 ছেলেও রোজগার করায় আরও কিছু আয় বেড়েছে। ভালো পরিবার, সকলেই জানে। উঠে পড়লেন সুভাষবাবু অফিস যাওয়ার জন্য, কিন্তু কথাটা কি তা তো এখনো বললেন না। তাই পত্নী প্রশ্ন করলেন, কি হয়েছে? ডিটেলস বলবার সময় নেই এখন। শোনো, ওই বাচ্চা খোকা শ্রীমান সতীশ, ওই যে ওদিকের বকুল গাছটার কাছে একতলা ভাঙা বাড়িটা, হারানদাসের, তারই মেয়েকে ভালোবেসেছে এবং বিয়ে করবার জন্য আমার কাছে প্রস্তাব পাঠিয়েছে ওই হারানদাসকে দিয়েই। আশ্চর্য, নৈকুষ্য কুলীনের ছেলে। তাছাড়া তোর কি এখন বিয়ের বয়স হয়েছে? বিয়ে করে খাওয়াবি কি? কথাগুলো বলতে বলতে জুতোর ফিতেটা বাঁধা হলে বেরিয়ে গেলেন সুভাষবাবু তার অফিসে। সময় মতো ওকে পৌঁছতেই হয়, নইলে অফিসের কাজের ক্ষতি হবে। তাই এখন আর দেরি করতে পারছেন না তিনি। যেতে যেতে বললেন, যা হয় ও বেলা এসে ব্যবস্থা করব। ওর চলে যাবার পর কিন্তু ওর বড় বউ আর মেজ বউ এসে দাঁড়ালো শাশুড়ির কাছে। ওরা দুজনেই হাসছে। কথা শুনে ওদের বিশ্বাস হয়নি। কথাটা যে 20 বছরের ছেলে সতীশ এর মধ্যে প্রেম করেছে আর বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন বাপের কাছে, সত্যি বিশ্বাসের অযোগ্য কথাই। কিন্তু স্বয়ং শ্বশুরমশাই বললেন, বিশ্বাস না করে তো উপায় নাই। তবে ঘটনাটা ঘটল কখন? যাকে নিয়ে কথা সে সতীশ এখন কোথায় কে জানে। বরদা আর ছোদ্দাও শুনল নিজেদের বৌমার কথা, এবং শুনেই চটে উঠলেন। পরীক্ষায় ফেল করে প্রেম করতে লজ্জা করে না? লাঞ্ছনার সীমা থাকবে না ভাবছে শুধু মা। আর কার কি এসে যায়, সবাই মজা দেখবে। বেলা তো বাড়ছে, সতীশের দেখা নেই। চিন্তায় জ্বর এসে যাবে নাকি মায়ের? বড় বৌমাই বলল হেসে, অত ভাবনার কি আছে মা, ও তো এমনিই বেলা করে ফেরে, হয়তো কোথাও আড্ডা মারছে।
হ্যাঁ হ্যাঁ, আপনি ভাববেন না। শুনলাম পাড়ায় নাকি 18 ঘন্টা একটানা পথ চলার প্রতিযোগিতা হবে। ছোট ঠাকুরপো নিশ্চয়ই সেখানে আছে, ওতে তো যোগ দেবেই। সেসব কথা থাক বাছা, একই করবিকে যত ভাবনা। ভাবনার কি আছে, তা কি হয় নাকি? বাবাই তো সব জানিয়ে দিলেন। তা তো দিলেন, সতীশকে তো জানিস কিরকম জেদি ছেলে। জেদি তো কি করবে, 1 পয়সা রোজগারের মুরদ নেই, এখনো পাঠশালার গন্ধ গায়ে উনি যান প্রেম করে বিয়ে করতে, তাও আবার অসবর্ণ। ওরা কি জাত মা, জানেন? না বাছা, জাত নিয়ে কে মাথা ঘামাবে? না, মাথা আমরাও ঘামাই না মা। কথা কি জানেন, মেয়েটা সুন্দর, এত সুন্দর যে এ পাড়ায় জুড়ি নেই। আর পড়ায়ও খুব ভালো। ওর বাবার যদি পয়সা থাকতো তো ওকে বিলেতে পাঠাতে পারতো, সব ক্লাসে ফার্স্ট হয়। তা শুনেছি, এই তো স্কুল ফাইনালে কত যেন পুরস্কার পেল। হ্যাঁ, বৃত্তি পেয়েছে। আমাদের সতীশ যেমন বছর বছর ফেল হয়, করবি তেমনি বছর বছর ভালো ফল করে। জুটেছে ভালো। তোমরা সতীশের সম্বন্ধে অত খারাপ কথা কেন বলো বৌমা? ফেল তো একবার হয়েছিল, ওই স্কুল ফাইনালে। এখন তো সে বিএসসি পড়ছে। ফেল কবে হলো, ফল এখনো বেরোয়নি। বউরা বুঝে গেল শাশুড়ি আর সহ্য করবে না তার ছোট ছেলের নিন্দে। সামলে গেল তারা, সান্ত্বনার সুরে বলল, না মা, তা নয়, নিন্দের কথা তো নয়। সতীশ আমাদের পাড়ার ছেলেদের দলের পান্ডা, ফুটবলের ক্যাপ্টেন, কুস্তির আখড়ায় কুশলী কুস্তিগির। এগুলো তো খুব ভালো কোয়ালিফিকেশন। তবে কি জানেন মা, আরও লেখাপড়া শিখে একটা ভালো চাকরি বাকরি জোগাড় করে বিয়ে করুক না। বিয়ে তো দিতেই হবে, তা তখন না হয় করবিকেই বিয়ে করবে। মা আর কিছু বলল না। সতীশ এখনো কেন ফিরল না, এই তার চিন্তা। সতীশের ফেল হওয়ার খবর এখনো আসেনি। অসবর্ণ বিয়ের জন্যও ভাবনা নেই, ওটা তো হতে দেওয়া হবে না। ভাবনা আর একটা বিষয় নিয়ে, মা সেটা কাউকে জানাতে চায় না, কারণ জানালে আরও বকাবকি চলবে, আর সতীশ হয়তো শেষ পর্যন্ত ওইটাই করে বসবে। দারুণ দুশ্চিন্তা হচ্ছে, অথচ কিছু করবার নেই। বেলা প্রায় 12টা, সতীশ তো এলো না, কোনো খবরও তো পাওয়া গেল না। করবীদের বাড়িতে চাকরটাকে পাঠালেন। করবী পাড়ারই মেয়ে, ওই ওদিকের কোনায় একতলা বাড়িটার ভাড়াটে, মাত্র 3খানা ঘর, তাতেই থাকে ওর মা, বাবা, দাদা, ছোট বোন আর করবী। ওরা এখানে মাত্র 8 বছর হলো এসে বাস করছে। কি জাত কেউ জানে না। উপাধি দাস। দাস তো নানা জাতির উপাধি হয়, বামুনের হয় না। এ পাড়ার বনেদি বাড়ুজ্যে পরিবারে বধূ হয়ে আসার কথা চিন্তা করাও ধৃষ্টতার কথা। শোনা গেল তাই নাকি সে করেছে, এবং করবীর বাবা স্বয়ং নাকি সুভাষবাবুকে বললেন যে তার মেয়েকে সতীশ বিয়ে করতে চায়। এইটুকুই শোনা গেছে। কর্তা তো রেগে আগুন, এখন করা যায় কি? করবীর মতো ভালো মেয়েই হোক আর সুন্দরীই হোক, এ বাড়িতে তাকে বউ করে আনা যাবে না, জানা কথা। চাকরটা ফিরে এসে জানালো, ছোট দাদাবাবু ওখানে নেই মা, 12 ঘন্টা হন্টন প্রতিযোগিতায় যোগ দিয়েছেন, সন্ধ্যের পর আসবেন। কোথায় সেটা? ওই যে পার্কটা আছে, ওর চারিদিকে পথটা ঘিরে অতজন ঘুরবে দেখে এলাম। দুজনের অবস্থা এর মধ্যেই কাহিল। সর্বনাশ, খাবে কি? খাবার সব ব্যবস্থা ঠিক আছে, কোনো অসুবিধে নেই। দেখলাম ছোটবাবু দিব্যি হাঁটছেন, হাসি মুখেই হাঁটছেন। আর কে কে রয়েছেন? বিস্তর মা, পাড়ার যত ছেলে মেয়ে তো আছেই, বড় বড় সব মাতব্বরেরাও রয়েছেন। দেখছেন, তারিফ করছেন ছোটবাবুর। আচ্ছা যা। একটু পরে আবার বলল, আমি যাব। হ্যাঁ চলুন না, এই তো কাছেই। শাড়িখানা বদলে মা নন্দিতা রওনা হলেন। 5-7 মিনিটের পথ মাত্র। এসে দেখল পার্কের চারিদিকের পথে 5টা ছেলে হেঁটে চলেছে ক্রমাগত। তার মধ্যে সতীশ ও ক্লাবের ছেলেরা সব রয়েছে। করবী তাকাচ্ছে, বাহবা দিচ্ছে, তারিফ করছে। হ্যাঁ, বাহাদুর সতীশই।
সতীশের মাকে সকলেই চেনে। সবাই সম্মানের সঙ্গে ডাক দিল। একখানা চেয়ার এগিয়ে দিল একজন বসার জন্য। বসবার সময় নেই, তবু সে এই অসাধারণ দক্ষতা দেখতে কোন মার না ইচ্ছে হয়। দেখো না মা, করবীর ছোটদাও রয়েছে দলে, সেও হাঁটছে। প্রথম পুরস্কার তো বাধা আছে আপনার সতীশেরই। মা মৃদু হাসল। গর্বে বুক ফুলে উঠবার কথা, কিন্তু কে জানে ওর বাবা এসে কত লাঞ্ছনাই করবে। তবু কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল ছেলের হন্টন। প্রকাণ্ড বকুল গাছটার অনেকগুলো ডাল একতলা বাড়িটার ছাদের উপর এসে পড়েছে। ছাদ বিছিয়ে বকুল ফুল পড়ে থাকে। কুড়োই করবী, মালা গাঁথে রোজ। সন্ধ্যের পর সেই মালা নিয়ে যায় পাষাণকালীর মন্দিরে। পাষাণকালী এপাড়ার খুব প্রাচীন দেবী, পাষাণ নির্মিত। এখন কিছুই দেখা যায় না, শুধু লাল জিহ্বা আর মুখখানা ছাড়া। তাও সিঁদুরে সিঁদুরে ভরে গেছে। কোনো রকমে চেনা যায় কালী ঠাকুর বলে। ওর ভক্ত সংখ্যা অসংখ্য। এপাড়ায় তো আছেই, বেপাড়ায়ও বহু। ওর কাছে পূজা মানত করলে নাকি সদ্য ফল হয়। হাতে হাতে কত লোকে ফল পেয়েছে, এসব গল্প এপাড়ায় প্রচলিত। ওর কোপও নাকি তেমনি ভীষণ। করবী ওর একজন নিষ্ঠাবতী ভক্ত। প্রতি সন্ধ্যায় সে যাবে, আরতি দেখবে, তারপর ফিরে পড়ায় বসবে। পড়ায় বরাবরই ভালো ফল করে, তাই কেউ কিছু ওকে বলে না। কিন্তু দুঃখের সংসার, বাবার মাইনে যৎসামান্য, বড়দা মাত্র এই কমাস চাকরিতে ঢুকেছে। 80 টাকার অ্যাপ্রেন্টিস। ছোটদা পরে বিকম পাশ করলে তবে চাকরি হবে, যদি হয়। অনেক সপ্তাহে রেশন তুলতেই পারে না, কিংবা আংশিক তোলা হয়। এমনি চলছে 2-3 বছর। দিনকাল যা পড়ল, মরণ ছাড়া এসব দরিদ্র মধ্যবিত্তদের আর কোনো উপায় নাই। ধনীরা ঠিক আছেন, তারা আরও ধনী হচ্ছেন। মজুররা মজুরি পায়, না পেলে মিছিল বের করে, দাবি মানতে হবে, স্লোগান দেয়, ধর্মঘট করে সরকারকে অতিষ্ঠ করে তোলে। তাদের দাবি মানতেই হয়। মধ্যবিত্তদের আছে মাত্র বেকারি। দরিদ্র মধ্যবিত্তদের সেটা আরও সুলভ, কারণ পয়সার অভাবে তারা ছেলে মেয়েকে ভালোভাবে গড়ে তুলতে পারে না। চাকরিতে শিডিউল কাস্টদের জন্য সংরক্ষণ আছে, আদিবাসী বা অনুন্নতদের জন্যও আছে ব্যবস্থা। মধ্যবিত্তদের জন্যও আছেন কানা ভগবান, যিনি দেখতে পান না, অথবা দেখেও দেখেন না। এসব ভেবে লাভ নেই। বলবার মতো কেউ নেই, দুঃখ জানাবার মতো কোনো জায়গাও নেই। প্রতিকার তো প্রত্যাশার বাইরে। আস্তাবলের থেকেও করুণ এই একতলার 3টি কুঠুরিতে তাই থাকতে হয় হারানদাস মশাইকে। 6টি প্রাণী, তাদের ভাত কাপড়, স্কুলের মাইনে, বই, পুঁথি, এরপর আছে লোকলৌকিকতা। চালানো অসম্ভব, তবু চলছে। হারানবাবু কাপড়ের দোকানের একটা কর্মচারী। বেতন এই 10 বছরে বেড়ে বেড়ে 120-তে উঠেছে। ব্যাস, আর কোনো তার উপায় ছিল না। এই মাত্র কমাস বড় ছেলে একটা কোম্পানিতে ঢুকেছেন। যা হোক, কিছু আসছে, চলছে, চলতেই হবে। তবে হারানবাবুর চাকরি বেশি দিন থাকবে না। বয়স হয়েছে, পারে না। তারপর কি হবে ভাবলে অন্ধকার। করবী এই পরিবারের মেয়ে। ওর বোন সুরভিও সুন্দর, তবে করবীর মতো নয়, আর করবীর মতো বুদ্ধিমতীও নয় সে। করবীর অসাধারণ বুদ্ধি, কিন্তু আর কিছুতে তার যোগ্যতা নেই। গান বাজনাও সে জানে না। গৃহকর্ম ছাড়া সামান্য সেলাই বোনা হয়তো জানে, না জানারই মতন। সুরভি কিন্তু তোখর। সে গান তো শিখেছেই, সাধ্যমতো নাচ শেখে। কি নাচ কে জানে, ওরা বলে জ্যাম সেশন। করবী 18-তে পড়ল, সুরভি মাত্র 14। করবী শান্ত শীতল জল, সুরভি উগ্রগন্ধি সুধা। 2 বোনের এতখানি তফাৎ, তবু ওরা মায়ের পেটের বোন। এক ঘরে থাকে, এক বিছানায় শোয়। না শুয়ে উপায় নেই, ঘরের অভাব। দাদা দুজন এক ঘরে, মা বাবা আর এক ঘরে। ওরা 2 বোন একটা ছোট্ট ঘরে, যে ঘরে মানুষ না থাকলেও
মানুষের নিত্যকায় দরকারি বস্তুতে ভর্তি। মেঝেতেই বিছানা পড়ে। খাট রাখবার শুধু অভাব নয়, কিনবারও অভাব। ছাদ আছে, তাই ছারপোকা জমতে পারে না রোদের ওষুধে। তবে বর্ষার দিনে কাকড়া বিছা দু একটা বেরোয়, সাবধানে থাকতে হয় তাই। কেরোসিনের লণ্ঠন মাত্র একটাই আছে, পড়ার সময় লাগে, আর সব কাজ হয় দিনেতে। দুটো লণ্ঠন কেনা এ বাজারে অসম্ভব, যা দাম। একটা মস্ত সুবিধা আছে, খুব কাছেই একটা লাইট পোস্ট, ওর আলোতেই উঠোনটা ভরে যায়, ঘরেও যায় সেই আলো। পড়া না হোক, কাপড় পরা বা বিছানা করা চলে ওতেই। ওটাকে ওরা ঈশ্বরের দান বলে মনে করে। হ্যাঁ, ওরা খুব ঈশ্বরপরায়ণ সবাই। মা বাবা দাদারা তো বটেই, করবি কিছু বেশি। নিত্য সন্ধ্যায় তার কালীবাড়ি যাওয়া চাই, দুটো পয়সা অন্তত দেওয়া উচিত। সব দিন দেওয়া হয় না, ওর মা ওকে সাহায্য করে, মাঝে মধ্যে তাই দিতে পারে একটা 5 পয়সা বা একটা 10 পয়সার নিকেল। মনে মনে বলে, সোনাদানা তো জুটল না মা, এই বকুল ফুলের মালা গেঁথে এনেছি, নাও। কিন্তু বকুল ফুল তো 12 মাস ফোটে না, তখনই মুশকিল। ফুল গাছ আর নাই কাছাকাছি। করবি তাই একটা মাটির খাপড়ায় একটা করবি গাছ পুঁতেছে, ছোট গাছ, এখনো ফুল ফোটেনি। ফুটলে দেবে মা কালীকে। আপাতত এবছরে বকুল ফুল ফোটার সময় এলো, ফুটেছে আর ঝরছে, ছাদ ভর্তি করে পড়ে থাকে। কুড়িতে মালা গেঁথেছে। বছরের প্রথম বকুলমালা দিয়ে গেল সে সেদিন মা কালীকে। বুড়ো পুরোহিত বহুদিনের, ভালোই চেনে করবিকে, স্নেহ করেন। একটা 5 পয়সার নিকেল সহ মালাটি দিলে সে বাড়িয়ে। পুরোহিত মালাটি মার পাদস্পর্শ করিয়ে ফেরত দিলেন করবিকে। সেটা হাতে নিয়ে প্রণাম করে করবি বেরুল। সামনেই সতীশ। করবিকে দেখেই বলল, এই যে এখানে কি? হ্যাঁ, আমি তো রোজ সন্ধ্যায় এখানে আসি। ও, ওটা দেখি। হ্যাঁ, নাও। করবি দিল মালাটা ওর হাতে। ছোট্ট মালা, মাত্র 1.15 ইঞ্চি লম্বা। বকুল ফুল অনেক চাই, তবে মালা বড় হয়। যা পেয়েছে তাতেই এইটুকু হয়েছে। সতীশ সেটা নিয়ে করবির খোপায় দিতে গিয়ে গলায় পরিয়ে দিল। করবি অবাক, বলল, ও কি করলে? কি করলাম? আমার গলায় মালা দিলে? দিলাম তো, কি হলো? মালা শুধু বর দিতে পারে, জানো? আচ্ছা, আমি বর হয়েই যাব, এসো, কথা আছে। সন্ধ্যার অন্ধকারে এগিয়ে গেল ওরা। বসল এসে এক কোণায়। সতীশ অতঃপর কি যেন ভাবছে। করবি বলল, কি কথা বলো? বলি, শোনো করবি, পরীক্ষা তো দিলাম, হয়তো ফেল হব। না, মা কালী করুন, ঠিক পাশ হয়ে যাবে। মা কালী তো আর লেখেনি, লিখেছি আমি, আর যা লিখেছি তাতে ফেল হবার মতো যথেষ্টই মাল আছে। ফেল আমি হবই। তবে সেসব কথা যাক, অন্য একটা কথা আছে। বলো, শিগগিরই বলো, নইলে মা বকবে, বাড়ি যেতে হবে তো। যাবে। শোনো, গত বছর ফেল হয়েছি, এবছরও হব, অতএব বাপের হোটেলে আর ঢোকা যাবে না বলে মনে হচ্ছে। এখন ইচ্ছে কোথাও গিয়ে একটা চাকরি দেখি। না না সতীশদা, ফেল তুমি হবে না, চাকরি কি করবে? না, ওতে আমি রাজি নই। তাহলে বাবা আর দাদাদের বকুনি আর বৌদিদের ঠাট্টা কপালে। তা হোক, আর আমি বলছি, মা কালী তোমায় ঠিক পথ করবেন। তোমার মা কালীর বাবার সাধ্য নেই, বুঝলে? কি দেখেছি আমি জানি। কি? আমি বলতে বলতেই করবীর বড়দা এসে গেল। দেখল ওদের, তারপর কি যেন ভেবে করবীকে বলল, আয়, মা খুঁজছে। কতক্ষণ এসেছিস জানিস? 3 ঘন্টা। করবী কোনো কথা না বলে উঠল, চলে গেল ওর দাদার সঙ্গে। তারপর কে জানে কি কথা হয়েছে ওদের বাড়িতে। সকালেই করবীর বাবা হারানবাবু সুভাষবাবুকে বললেন, আজকালকার ছেলেমেয়েদের নিয়ে মুশকিল মশাই, কি যে করি। কেন, কি হয়েছে? সুভাষবাবু শুধালেন। হয়েছে যথেষ্ট, তবে কথাটা বলি কেমন করে তাই ভাবছি।
বলুন, ভাববার কি আছে? কি এমন ঘটল? করবীকে তো জানেন, আমার মেয়ে। হ্যাঁ, সে তো এবছর স্কুল ফাইনালে প্রথম 10 জনের একজন। আগে হ্যাঁ, বৃত্তিও পেয়েছে, পড়বে। ওর সঙ্গে আপনার ছেলে সতীশের। কি হলো সতীশের? কথাটায় জোর দিয়ে বললেন সুভাষবাবু। কি হয়েছে খুলে বলুন, খারাপ কিছু? আগে না, খারাপ এখনো হয়নি, তবে হতে কতক্ষণ, বয়স কাঁচা, তাই বলছিলাম ওদের যদি বিয়েটাই দিয়ে দেন। কি? আস্পর্ধা কথাটা বলতে গিয়ে বললেন না সুভাষবাবু। ইংরেজ আমলের চাকুরে কথার সংবরণ করার অভ্যেস আছে। কি আস্পর্ধা? বলতে গিয়ে কথাটা বললেন না সুভাষবাবু, তাই 2-1 সেকেন্ড থেমে বললেন, আশ্চর্য করলেন। বিয়ে কি? সতীশের কি বিয়ের বয়স হলো? তাছাড়া আমরা নৈরাশ্য কুলীন, আর আপনারা। আগে না, ওসব কিছু নই, মেয়েটি ভালো তাই বলছিলাম। না, একথা আর বলবেন না, মেয়েকে সামলান। এ কখনো হতে পারে না, হবে না। সতীশ এখনো নিতান্ত ছেলে মানুষ, তার বয়স মাত্র 21, বিয়ের এখনো 7 বছর অন্তত বাকি। ওদের ভালোবাসাটা রাখুন, ওসব ঢের দেখা আছে আমার, নিজের ঘর সামলান গিয়ে। হন্টন প্রতিযোগিতায় যোগদানের কথাটাই বলা হয়নি করবীকে। ওর দাদা এসে পড়ল, তবে করবী শুনবে ওর ছোটদাও যোগ দিচ্ছে, তারই কাছে শুনবে। কালীবাড়ি থেকে ফিরে তাই সতীশ খেয়েই শুয়ে পড়েছিল। ভোরে উঠেই সে প্রতিযোগিতায় যোগ দিবে, সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চলবে। প্রথম পুরস্কার হলো 100 টাকা, দ্বিতীয় পুরস্কার 50 টাকা, তৃতীয় 30। একটা তো তাকে নিতেই হবে, প্রথমটাই নেবে সে। নাম দিয়েছিল 9 জন, কিন্তু শেষ পর্যন্ত 6 জন নামল, আর বেলা 10টার মধ্যে একজন বেরিয়ে গেল, তার পায়ে খিল ধরেছে। 5 জন চলছে পার্কটাকে ঘুরে ঘুরে। পার্কের ভিতরে আর বাইরে বহু দর্শক, পাড়ার সব লোক ছাড়াও অনেকে এসেছেন, আসছেন, দেখছেন। উদ্যোগীরা তো আছেনই, সতীশের মাও এসে দেখল। চলছে হন্টন, বেলা 3টে নাগাদ মাত্র 4 জন আছে, সতীশ, রতন, মান্না আর মুন্না। 4টে নাগাদ রতন বসল, এরা 3 জন হাঁটছে, কিন্তু আর পারা যায় না, পা দুটো কনকন করছে, কোমরটা টন টন করছে। সতীশের মনে হলো আর সে পারবে না, বেরিয়ে যাবে। হঠাৎ দেখতে পেল করবীকে। ওর দাদা অনেক আগেই বেরিয়ে গেছে। করবী কলেজে গিয়েছিল, ফিরতি পথে এসে দাঁড়িয়েছে, হাতে বই খাতা তখনও। উৎসাহে দীপ্ত হয়ে উঠেছে সতীশের মুখ, বুকে তার অসীম জোর, আর মনে অমিত তেজ জেগে উঠেছে করবীকে দেখেই। মৃদু হাসি মুখে সে হাঁটতে লাগল। বিরামহীন হন্টন, থামা চলবে না। এখনও প্রায় 2 ঘন্টা। সতীশ আর মান্নাই আছে, আর সব সরে গেল। 4:30 নাগাদ মান্নাও বসে পড়ল। সতীশ তখনও চলছে। 5টা বাজল, সতীশ চলছে আর করবী দাঁড়িয়ে দেখছে। লোকে লোকারণ্য হয়ে গেছে জায়গাটা। সুভাষবাবুও এলেন, দেখলেন একা সতীশ হাঁটছে, আর সব ফেল মেরেছে শুনলেন তিনি। গর্ব হবার কথা, আশ্চর্য। বললেন, লেখাপড়া তো করল না, ওই করুক, এরপর ডাকাত হবে। চলে গেলেন সুভাষবাবু। কথাটা যারা শুনল তারা জানে ওকে, জানে উনি ওই ধরনেরই লোক, কাজেই কেউ কিছু মনে করল না। 6টা বাজার সঙ্গে সঙ্গে বাঁশি বাজল, সতীশ শ্রেষ্ঠ হয়েছে। ক্লাবের সেক্রেটারি গোড়ের মালা পরিয়ে দিলেন ওর গলায়। সতীশ কিন্তু শুয়ে পড়ল ঘাসের উপর। করবী আছে। তার মনে হচ্ছে ছুটে গিয়েই সে সতীশের হাত পাগুলো টিপে দেয়। না, করবীকে কিছু করতে হলো না, ক্লাবের ছেলেরাই সতীশের সর্বাঙ্গ ম্যাসেজ করে দিচ্ছে। দেখল করবী। আজ প্রতিযোগিতা হয়ে গেল, কাল নাকি হবে পুরস্কার বিতরণ। কাল তো রবিবার, দেখতে আসবে করবী। 8টা নাগাদ সতীশও বাড়ি গেল। এর মধ্যেই খবর পৌঁছেছে। অভ্যর্থনা করল বড় বৌদি। এসো ঠাকুরপো,
বিজয়ী বীর আমাদের এলো। তোমার গর্বে তো পাড়ার গর্ব, বলল ছোট বৌদি। কিন্তু বড় বৌদি বলল, হ্যাঁ, এবার করবীও তো এসে যাচ্ছে, ভাবনা কি? তার মানে? সতীশ চমকে উঠল। মানে? ও, মানে তো অভিধানেই থাকে ঠাকুরপো, আমরা কি জানি? শুনলাম করবী নাকি এ বাড়িতে বউ হয়ে আসছে। কে বললে? যিনি বলবার মালিক, ওর বাবা সকালেই এসে বলে গেলেন। সতীশ কিছু বলবার আগেই চাকরটা এসে জানালো, বাবু ডাকছেন। বাবু অর্থাৎ বাবা। হ্যাঁ, এবার করবীও তো এসে যাচ্ছে, ভাবনা কি? তার মানে? সতীশ চমকে চাইল। মানে? ও, মানে তো অভিধানেই থাকে ঠাকুরপো, আমরা কি জানি? শুনলাম করবী নাকি আসবে এ বাড়িতে বউ হয়ে। কে বললে? যিনি বলবার মালিক, ওর বাবা সকালেই এসে বলে গেলেন। সতীশ কিছু বলবার আগেই চাকরটা এসে জানালো, বাবু ডাকছেন। বাবু অর্থাৎ বাবা। সতীশ মুখ নিচু করে দাঁড়ালো গিয়ে। দাদারাও আছে। সুভাষবাবু এক চোখে দেখে বললেন, যুদ্ধ তো জয় করে এলে, এখন খাবে কি, খাওয়াবে কি? কথাটার অর্থ সম্যক না বুঝবার ভান করে সতীশ মুখ নিচু করেই রইল। বাবা ক্রুদ্ধ কণ্ঠে বললেন, তোর আসপদ্দা দেখে আমি অবাক হয়েছি। এর মধ্যে তুই প্রেম করে বিয়ে করবি? রাস্কেল, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। থাক বাবা থাক, আজও ক্লান্ত আছে। থাকবে কি? পরীক্ষায় ফেল, তারপর এইসব কেলেঙ্কারি? না, তোমাকে শোধরানো গেল না। অনেক আশা ছিল তোমার উপর, কিন্তু দেখছি তুমি কুলের কলঙ্ক, কুলাঙ্গার। তোমাকে ঘরে রাখা আর সাপ পোষা এক। সতীশ জানে কথা বললে আর রক্ষে থাকবে না, তাই চুপ করে রইল। ওর মা এসে দাঁড়ালো, দেখল অবস্থাটা, বলল, এবার ছাড়ো, সারা দিন খায়নি, যা হবার হয়েছে, ছাড়ো। আয় সতু, করবীর সঙ্গে মেশে তো এবারের দরজা বন্ধ হয়ে যাবে, এটা ওকে ভালো করে বুঝিয়ে দাও। আর পরীক্ষা যদি ফেল হয় তো আর পড়াশোনা হবে না, চাকরি করুক গিয়ে। আচ্ছা, তাই হবে, আয় সতু। বলতে বলতে মা ওকে টেনে নিয়ে গেল। ওর সঙ্গে দাদারাও এলো বৌদিরাও। সকলের মুখে ওই একই কথা, করবীর সঙ্গে প্রেম করেছে সতীশ। ওর কি প্রেম করবার বয়স? বাবা তো বলবেই, দাদারাও কিছু কম রাগ করেনি। আর বৌদিরা রাগ না করুক, কঠোর বিদ্রূপ করেছে, ঠাট্টার বান ডাকিয়ে দিচ্ছে। শেষে মা ধমক দিয়ে বলল, তোরা সব চুপ করবি কি না বল দেখি, ওকে দুটো খেতে দিবি? নিরুপায় হয়ে চুপই করল সব। কিন্তু আড়ালে বৌদিদের হাসাহাসি চলছে, ঠাট্টাও কম হচ্ছে না। আশ্চর্য, এত বড় জয়লাভ করে এলো সতীশ, সে কথা কেউ বললেই না। ওটা যেন কিছুই নয়। আচ্ছা, দেখা যাবে। খেতে পারল না, দুধটাই খেয়ে বিছানায় শুয়ে পড়ল সতীশ। নিদারুণ ক্লান্তি দেহে মনে, এক ঘুমে রাত কাবার। না, কোনো স্বপ্ন ওকে বিড়ম্বিত করেনি, বিঘ্নিত করেনি ঘুম। নিটোল সুন্দর সগৌরব সতীশ সকালে জেগে উঠল সুস্থ দেহ ও মন নিয়ে। শরীর স্বাস্থ্য ভালো তার, অন্য ভাইদের থেকে অনেক বেশি ভালো। তাছাড়া শরীরকে ভালো রাখবার চেষ্টা করে। কিন্তু কি হবে এসবে? এসবের কোনো মূল্য নেই এ বাড়িতে, বিশেষ করে তার বাবার কাছে। বাবা চান বর্দার মতন খুব ভালো ছাত্র হোক সতীশ, ভালো চাকরি করুক, মোটা মাইনে আসুক বাড়িতে, আর একদিন ডেফসেফসিয়ারি ভুগে মরুক। না, সতীশ পারবে না। সে গুন্ডা হয়েছে, হোক, আরও হবে। বাবার মতে চললে তাকে আর বাঁচতে হবে না। কিন্তু বাবা তো রায় দিয়েছেন, পরীক্ষায় ফেল হলে আর পড়া হবে না। চাকরি খুঁজতে যেতে হবে সতীশকে। যাবে, চাকরিই খুঁজবে সে, তাছাড়া আর উপায় কি?